আসসালামু আলাইকুম, কি অবস্থা? আশা করি সবাই অনেক ভালো আছি। তো আজকে আমরা কি পড়বো? আজকে আমরা আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারে যে এমসিকিউ গুলো আছে অনুশীলনী ওইগুলো সলভ করব। এই ক্লাসে আমি তোমাকে শিখাবো তুমি কিভাবে হাতে হাতে ক্যালকুলেট করতে পারবা এবং এবং তুমি কিভাবে সহজেই এই এমসিকিউ গুলো মনে রাখতে পারবা, কারণ আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় এই এমসিকিউ গুলো থেকে হুবহু এমসিকিউ ফিজিক্সে চলে আসে। তো আমরা দেরি না করে শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটা কি বলছে? প্রথম প্রশ্নে বলা আছে আমাদের v1/t1 is equal to v2/t2 সম্পর্কটি কোন সূত্র মেনে চলে? দেখো এখানে তোমার নাইকে পি হচ্ছিল এখানে কি স্থির, তাহলে পি মানে কি চাপ। তো মনে রাখবা চাপের প্রথম অক্ষর কি চ, এই জন্য এটা হচ্ছে চার্লসের সূত্র। তারপর বলছে পিস্টন সিলিন্ডারের ভেতরে আবদ্ধ গ্যাসকে স্বাভাবিক তাপমাত্রা চাপে সংকুচিত করে আয়তন তুমি অর্ধেক করছো। তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে সেই ক্ষেত্রে চূড়ান্ত চাপ কত? তাপমাত্রা কনস্ট্যান্ট, তাহলে সম্পর্কটা হবে পি আর ভি এর মধ্যে। P1V1 is equal to P2V2। আয়তন তুমি কি করছো? অর্ধেক করছো। তাহলে এখানে কি আমরা V2 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? V1/2 এটা লিখতে পারি। তাহলে V1 কি কাটাম, সেই ক্ষেত্রে আমাদের P2 এর ভ্যালু কি দাঁড়াইতেছে? 2 into P1। P1 এর মান কত? স্বাভাবিক চাপ বলছে, স্বাভাবিক চাপ কত? 1.013 into 10⁵। তাহলে এটাকে তুমি কি করবা? মানে ডাবল করবা, ডাবল করলে ভ্যালু দাঁড়াইতেছে 2.03 into 10⁵। নিম্নলিখিত কোন ক্ষেত্রে একটি আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করবে? এটা একটা ওয়ার্ড দিয়ে মনে রাখবা, উচ্চতা। তাহলে উচ্চ তাপমাত্রা, চাপটা তাহলে কি হবে? তুমি মনে রাখবা যেহেতু তোমার তাপমাত্রাটা উচ্চ, তাহলে চাপটা কি হবে? নিম্ন। তাহলে উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ। ওকে, 100 ডিগ্রি সেলসিয়াস 20 গ্রাম অক্সিজেন। তুমি দেখো এখানে তোমাকে টি এর ভ্যালু দিয়ে দিছে কত? 100 ডিগ্রি, তার মানে হচ্ছে 373 কেলভিন। 20 গ্রাম অক্সিজেন, তাহলে এন এর মান তুমি বার করতে পারো কত? 20/32। 20 সেন্টিমিটার ঘনক, তাহলে ঘনকের আয়তন কত? V is equal to 0.2 মিটারে নিলা, কিউব করে দিলা। 1 মোল অক্সিজেনের ভর দেওয়া আছে, অক্সিজেনের চাপ কত? আমরা জানি P is equal to কি? nRT বাই হচ্ছিল V, ভ্যালু বসাও। n এর মান কত? n এর মান হচ্ছিল 20/32। আর এর মান কত? 8.314। টি এর মান 373। বি এর মান কত? 0.2 আছে না, এটাকে কি তুমি এইভাবে লিখতে পারো? 2 into 10⁻1। সেই ক্ষেত্রে কিউব করলে কি দাঁড়াইতেছে? 8 into 10⁻3। এখন আমরা যদি কাটাকাটি করি সেই ক্ষেত্রে কি দাঁড়ায়? দেখো 10⁻3টাকে তুমি ডাইরেক্ট উপরে তুলে দাও, তাহলে 10⁻3। আর কি থাকতেছে তোমার এখানে? দেখো আমরা এখন হাতে ক্যালকুলেট করা শিখবো। এইখানে আছে কি 8.314 না, আর এইখানে আছে 8, এটা কি কাছাকাছি না? তো এটা দিয়ে আমরা এটাকে কাইটা দিলাম। তারপরে 32 আছে আর 373, এটার জন্য তোমার কত হইতে পারে? 32 কে 10 দিয়ে গুণ করলে কত হইতেছে? 320। তাহলে তুমি এর সাথে আরো 32 যোগ করো, কত হইতেছে? 352। 11-র বেশি হইতেছে, 373 যেহেতু আছে, তো এটাকে আমরা ধরে নিব 12। তুমি দেখো 12 ধরলে তোমার উপরে কি থাকতেছে? 20 into 12। আমরা জানি 20 কে 12 দিয়ে গুণ দিলে কত হবে? 240। তাহলে দাঁড়াচ্ছে 240 into 10⁻3। 10⁻3 এর জন্য আসবে কিলো কথাটা, আর উত্তর হবে 240 এর কাছাকাছি যেটা আছে 242 কিলো প্যাসকেল। দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কত? স্বাধীনতার মাত্রা যদি এক পারমাণবিক হয় 3, দ্বিপারমাণবিক হইলে হচ্ছিল 5, আর হচ্ছিল বহু পারমাণবিক হইলে 6। আশা করি আমরা এতটুক পারবো। বলছে শুষ্ক এবং সিক্ত বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রের থার্মোমিটার দুটি তাপমাত্রা হঠাৎ কমে গেছে। মনে রাখবা যদি হঠাৎ কমে যাওয়া বোঝায়, হঠাৎ বললেই তুমি ইউজ করবা কি? ঝড় হইতেছে। আর যদি তোমাকে বলে ধীরে ধীরে কমতেছে, কিভাবে? ধীরে ধীরে, সেই ক্ষেত্রে বলবা হচ্ছিল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো তোমাকে এখানে কি বলে দিছে? হঠাৎ কমতেছে, তাহলে ঝড় হতে পারে। বহু পরমাণু গ্যাসের স্বাধীনতার মাত্রা কত? মাত্রই পড়লাম 6। একটা বুদবুদ, এই অঙ্কগুলা কিভাবে করবা? দেখো তোমার যদি তোমার আমরা ধরে নেই হৃদের গভীরতা H, সেই ক্ষেত্রে তোমার যদি আয়তন দেওয়া থাকে যে আয়তন হ্রাস পাইতেছে, শর্টকাট কি হবে? যদি আয়তনের বদলে দিয়ে দে তোমার ক্ষেত্রফল, সেই ক্ষেত্রে শর্টকাট কি হবে? ব্যাসার্ধ দিয়ে দিলে কি হবে?
আয়তনের ক্ষেত্রে মনে রাখবা n-1 ইন্টু হচ্ছে 10.2, এটার ক্ষেত্রে মনে রাখবা n² - 1 ইন্টু 10.2, এটার ক্ষেত্রে মনে রাখবা n³ - 1 ইন্টু 10.2। দেখো উল্টা হইতেছে না, একদম একদম উল্টা। দেখো আয়তনের ক্ষেত্রে n দিছি, যেটা n³ হওয়ার কথা ছিল, মানে উল্টাটা। ব্যাসার্ধের ক্ষেত্রে n³। তো তোমাকে এখানে বইলা দিছে কত গুণ, দেখো তো 8 গুণ। তাহলে h এর মান কত আসবে? 8 - 1 ইন্টু h। তুমি 10.2 কেন ইউজ করো না? কারণ তোমাকে এখানে h বলে দিছে। তাহলে কত হবে উত্তর? 7h। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম মানে কি? মানে হচ্ছে জলীয় বাষ্প কি আছে? কম আছে। তুমি চিন্তা করো, জলীয় বাষ্প বায়ুমণ্ডলে কম, তাহলে সে কি জলীয় বাষ্প মানে বাষ্পটাকে কি তাড়াতাড়ি ঘটাবে না? তার তো বাষ্পের প্রয়োজন। তাহলে বাষ্পায়ন কি হবে? দ্রুত গতিতে হবে। দেন বলছে একটি আদর্শ গ্যাসের তাপমাত্রা টি হতে বৃদ্ধি করে 2t করা হয়েছে, কোন রাশিটা দ্বিগুণ হবে? আমরা জানি EK = 3/2 nRT গতিশক্তি। তাহলে গতিশক্তির সাথে টি এর সম্পর্ক কিরকম? সমানুপাতিক। টি এর সম্পর্ক সমানুপাতিক, তাহলে অণুগুলোর গতিশক্তি হবে দ্বিগুণ। বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি গ্রাম অণু হিলিয়াম গ্যাসের গতিশক্তি। দেখো গতিশক্তি EK = কি? 3/2 nRT। 3/2 মানে 1.5। n এর ভ্যালু তোমার হচ্ছে বলে দিছে প্রতি গ্রাম অণু, তো 1। আর এর ভ্যালু কত? 8.314। টি এর ভ্যালু 30, দ্যাট মিন্স 303। এখন দেখো তুমি কেমনে করবা। এখানে 1.5 দিয়ে যদি তুমি 300 কে গুণ দাও, অ্যারাউন্ড 450 এর মতো ভ্যালু আসতেছে। আর এইখানে হচ্ছে 8.314। 4 আর 8 গুণ দিলে কত হয়? 32। 32 প্লাস দেখো এখানে 450, তাহলে 32 হয় 4 আর 8 এ গুণ দিলে। এছাড়াও পরে মানে দুইটা ঘর আছে না, এই দুইটা ঘর, তাহলে দুইটা শূন্য দাও। যেহেতু এখানে 450 মানে 3200 প্লাস একটা ভ্যালু আসবে। কত আছে দাও তো? 3776। বলছে প্রতিটা অক্সিজেনের ক্ষেত্রে দাও, এইখানে কিছু কথা আছে বুঝছো। অক্সিজেনের ক্ষেত্রে তোমাকে ফিজিক্স বইয়ে বলছে একটা, কেমিস্ট্রি বইয়ে একটা। অক্সিজেন যেহেতু দ্বিপারমাণবিক, কত হওয়ার কথা? 5, বাট তোমার হচ্ছে কেমিস্ট্রি বইয়ে কথা বলছে জানো 3। তুমি এটা 3 ইউজ করবা বুঝছো। তাহলে 3/2 kT। এখন তুমি kT কেন দিছো? k2 দিছো কারণ হচ্ছে তোমাকে অণু বলছে, প্রতিটা অণুর জন্য কি হয়? kT হয়। তারপর হচ্ছে তোমার শিশিরাঙ্ক বলতে তুমি কি বুঝো? শিশিরাঙ্ক বলতে আমরা বুঝি একটা টেম্পারেচার, যেই টেম্পারেচারে বায়ুতে যেই পরিমাণ জলীয় বাষ্প আছে, ঠিক ওইটা দিয়েই সেই পরিবেশটা বা বায়ুটা সম্পৃক্ত হবে। তাহলে কি এটা টেম্পারেচার না? তাহলে তাপমাত্রা বোঝাইতেছে। এখন বলছে স্বাভাবিক তাপমাত্রা চাপে আর এর মান কত? আমরা জানি 8.314। কনস্ট্যান্ট মানে এককটা যেটা আছে বুঝছো, এটা তোমার দেখা লাগবে জুল পার কেলভিন পার মোল। ওকে, জুল পার কেলভিন পার মোল, এটা খেয়াল রাখবা। PV = 1/3 mnc²। সি কি? এখানে সি হচ্ছিল মূল গড় বর্গবেগ, কারণ আমরা সূত্রের মধ্যে সবসময় মূল গড় বর্গবেগটাই ইউজ করি। তাপমাত্রা কত গুণ হলে অক্সিজেন গ্যাসের অণুর বেগ দ্বিগুণ হবে? দেখো আমরা জানি সি = কত? √3RT/m। এখন তুমি বেগ কত গুণ চাইতেছো? দ্বিগুণ। তাহলে এখানে রুটের মধ্যে কত বসাবা? অবশ্যই 4 বসাবা, তাহলে তো দ্বিগুণ পাবা। তাহলে হচ্ছে 4 গুণ করলে। স্বাভাবিক তাপমাত্রা চাপে অক্সিজেন অণুর গড় বর্গবেগ বর্গমূল কত? এটা শর্টকাট, সি = 158 √T/m। এখন আমাকে বলো 158 তো তুমি পাইলা, √T, টি এর ভ্যালু কত? স্বাভাবিক তাপমাত্রার, তাহলে 273। m এর মান কত? 32। তুমি যদি কাটো 30 দিয়ে তোমার 270 কে কাটবা, অ্যারাউন্ড কত ভ্যালু আসতেছে? 9। তাহলে √9 করলে কত আসে? 3। আর 158 3 দিয়ে গুণ দিলে কত হবে? 450 প্লাস একটা ভ্যালু আসবে। তাহলে এখানে আছে কত? 461। উত্তর হচ্ছে এটা। কোনো গ্যাসের অণুর ব্যাস দেওয়া আছে। ওকে, গ্যাসের অণুর ব্যাসকে আমরা সিগমা ধরি, আর এটাকে ধরি আমরা n। গ্যাসটির মুক্ত পথ, গড় মুক্ত পথ সূত্র কি? 1/√2 পাই σ² n। এখন এখানে ভ্যালু বসায় তোমার মানে এটা হাতে ক্যালকুলেট করা পসিবল না বুঝছো। এই ক্ষেত্রে তুমি কি করবা জানো? মানটা মুখস্থ করে ফেলবা কষ্ট করে, কারণ তোমার কিছু কিছু মান মুখস্থ করা লাগে অবশ্য, যেগুলো তুমি হাতে করতে পারবা না। গ্যাসের গতিতত্ত্ব অনুসারে গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নাই। একটা জিনিস মনে রাখবা, আকর্ষণ বল আছে বলেই একটা শক্তি কাজ করে। কি শক্তি? বিভব শক্তি। এই বিভব শক্তির অপর নাম কি? স্থিতিশক্তি। তাহলে কি থাকবে না? স্থিতিশক্তি থাকবে না। কোনো গ্যাসের অণুগুলোর গড় গতি শক্তি,
দেখো অনু বলছে অবশ্যই কে কত হবে 3/2 কেটি। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 4 গ্রাম। মোট গতিশক্তি কত? দেখো অক্সিজেনের ক্ষেত্রে আমরা কত ইউজ করি 3, ইকে ইজ ইকুয়াল টু 3/2 এনআরটি। 3/2 এনআরটি, এন এর মান কত 4/32, আর এখানে ছিল 8.314, টি এর মান কত 300, কারণ হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস আছে এই জন্য। এখন আমরা ভ্যালুটা বের করি। দেখো তুমি কিভাবে করতে পারো চিন্তা করি। দেখো এখানে আছে কত 8.314 না, এইটা দিয়ে যদি তুমি 32 কে কাটো অ্যারাউন্ড 4 এর মতো একটা ভ্যালু আসতেছে নাকি। এখন তুমি 4 দিয়ে 4 কে কাটলা, ফাইন, তোমার হাতে থাকলো কত 3/2, 3/2 মানে কত 1.5, আর এখানে ছিল 300 আছে। এখন বলো 1.5 দিয়ে গুণ দিলে কত হয় 450 এর কাছাকাছি যে ভ্যালুটা আছে ওইটাই হবে শক্তি। তারপর বলছে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভবনের জন্য নিচের কোনটা সংগঠিত হয় না? শিশির সংগঠিত হয়, ঝড় সংগঠিত হয়, বৃষ্টিও হয়। এই ঝড় তো হয় না, কি বলতেছো? না সরি আমি বলতেছি, তোমরা তো বলো নাই। দেখো কুয়াশা সংগঠিত হইলেও ঝড় কিন্তু কেন হয়? চাপের পরিবর্তনের জন্য হয়। কেন হয়? চাপের পরিবর্তন। তাহলে এটার সাথে কার সম্পর্ক নাই? জলীয় বাষ্প ঘনীভবনের কোনো সম্পর্ক নাই। এখন বলছে পিবি রাশিটা গ্যাসের ক্ষেত্রে নির্দেশ করে কি? আমরা তাপগতিবিদ্যায় কি পড়ছি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডেল ভি। তার মানে পিবি কি মিন করতেছে? ডাব্লিউ, ডাব্লিউ মানে কি শক্তি। তাহলে এটা শক্তি নির্দেশ করতেছে। এসটিপিতে 2 মোল আদর্শ গ্যাসের গতিশক্তি কত হবে? দেখো 3/2, যেহেতু তোমাকে কিছু বলে না এক পারমাণবিক নাকি দ্বিপারমাণবিক, সেক্ষেত্রে তুমি 3 ধরে নিবা। আর হচ্ছিল এন, এন এর ভ্যালু কত 2, আর 8.314, টি, টি এসটিপিতে কত 273। এখন আমরা ক্যালকুলেট করি, 2 দিয়ে আমরা 2 কে কাটতে পারি, 2 দিয়ে 2 কাটলাম, তাহলে থাকলো কত 3 আর 8, 3 আর 8 কত 24, আর হচ্ছে 273। এখন 24 কে 273 দিয়ে গুণ দিবা, দেখবা কত জানো 6500 প্লাস একটা ভ্যালু আসে। তাহলে উত্তর ছিল কোনটা? এইটা। এখন বলছে বয়েলের সূত্র কোন প্রক্রিয়া মেনে চলে? এটা মনে রাখবা, বয়েলের সূত্র ছিল সমুষ্ণ প্রক্রিয়াটা মেনে চলে। কোন প্রক্রিয়া মেনে চলে? সমুষ্ণ প্রক্রিয়াটা মেনে চলে। কারণ ছিল বয়েলের তাপমাত্রা কি কনস্ট্যান্ট বলো? টেম্পারেচার কনস্ট্যান্ট না, আমরা জানি তাপমাত্রা কনস্ট্যান্ট, এই জন্য। 12 স্বাধীনতার মাত্রা, তাহলে আমরা জানি 12/2 এনআরটি। কোন অণুর মোট শক্তি কত? অণু বলছে কোন একটা অণু, তাহলে তুমি অবশ্যই কেটি ইউজ করবা। কোন বলছে মানে কি একটা, এন এর মান 1, সেই ক্ষেত্রে দাঁড়াইতেছে 6 কেটি। বলছে গড় বর্গ বেগের বর্গমূল আর পরম তাপমাত্রা, আমরা জানি সি ইজ ইকুয়াল টু কত √3RT/m। তাহলে সম্পর্ক আছে সি প্রপোর্শনাল √T, সি প্রপোর্শনাল √T। ওকে, নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে গামার মান কত? দেখো এইখানে গামার মানগুলো তোমার মুখস্থ রাখা লাগবে। এক পারমাণবিকের ক্ষেত্রে গামার মান কত, দ্বিপারমাণবিকের ক্ষেত্রে কত, ত্রিপারমাণবিকের ক্ষেত্রে কত। ত্রিপারমাণবিকেরটা ইজি 1.33, তোমার 1.33, আর দ্বিপারমাণবিকের ক্ষেত্রে দুইটা ডাবল করবা 1.40, এখানে 3 আছে, এখানে দুইটা 3, আর এটা ছিল 1.67। তাহলে গামার মান কত নাইট্রোজেনকে? দ্বিপারমাণবিক না N2, তাহলে 1.40। এখন বলছে নির্দিষ্ট তাপমাত্রায় সকল গ্যাসের অণুর জন্য কোনটা ধ্রুবক? দেখো আমরা জানি ইকে ইজ ইকুয়াল টু কত 3/2 এনআরটি। এখানে দেখো তোমার তাপমাত্রা যদি কনস্ট্যান্ট হয়ে যায়, বাকি সবই তো এমনিতেই কনস্ট্যান্ট, তাহলে কি গ্যাসের গতিশক্তি কনস্ট্যান্ট থাকে নির্দিষ্ট তাপমাত্রায়। এতটুকু আমরা পারবো। এখন বলছে আদর্শ গ্যাসের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। ওকে, চাপ এবং আয়তন দ্বিগুণ করা হলে চাপ কত, তাপমাত্রা কত? তাহলে পিভি আর টি এর মধ্যে সম্পর্ক, পিভি প্রপোর্শনাল টি। চাপ কত গুণ করছো? দ্বিগুণ। আয়তনও দ্বিগুণ, তাহলে তাপমাত্রা কত গুণ হবে? 4 গুণ। তাপমাত্রা প্রথমে ছিল কত 20 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিন্স 293। তাহলে 293 কে তুমি 4 দিয়ে গুণ দাও, কত দাঁড়ায়? 4 দিয়ে গুণ দিলে 3 4 12, রইলো 1, 4 নং 36, 37 7, রইলো কত 3, 4 দোকানে 8, 1172। 1172 থেকে তুমি কত বিয়োগ দিবা? 273 বিয়োগ দিবা, অ্যারাউন্ড কত 900-র মতো ভ্যালুটা আসতেছে। বলছে কোনো একদিন শিশিরাঙ্ক 10 ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতা। আচ্ছা আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা সমান কি? আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা সমান তুমি কি জানো? সূত্রটা মনে করো তো, অসম্পৃক্ত বাই সম্পৃক্ত।
দেখো অসম্পৃক্ত অবস্থায় যেটা জলীয় বাষ্পচাপ ওইটা কি শিশিরাঙ্কই না, কারণ শিশিরাঙ্কের সংজ্ঞাটা কি, মানে কোনো একটা অবস্থায় বা কোনো একটা সময়ে যেই মানে এই বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্পটা আছে এটা যেই তাপমাত্রায় গিয়ে সম্পৃক্ত হবে, তার মানে বর্তমানে যে অসম্পৃক্ত জলীয় বাষ্পচাপটা এটা কার সমান, ওই শিশিরাঙ্কের সমান হবে না, শিশিরাঙ্কের যে জলীয় বাষ্পচাপ ওইটার সমান, তাহলে অসম্পৃক্তর ভ্যালু হবে শিশিরাঙ্কেরটা। এখন বলো শিশিরাঙ্কের জলীয় বাষ্পচাপ দেয়া আছে না, দেয়া আছে, কত তোমার অসম্পৃক্ত ছিল 13.64 ইন্টু 10⁻³ আর সম্পৃক্তরা তোমাকে চাইছে ওই দিন বায়ুর সম্পৃক্ত বাষ্পচাপ আর আপেক্ষিক আর্দ্রতা দিয়ে দিছে কত 67.3%, তাহলে 67.3 বাই হচ্ছিল 100। এখন তাহলে তোমার কি দাঁড়াইতেছে, সম্পৃক্ত ইজ ইকুয়াল টু এটা চলে যাবে উপরে, তাহলে উপর এইখানে থাকবে হচ্ছে তোমার 13.64 ইন্টু 10⁻³ আর নিচে আসছে তোমার 67.30 ভাগ হচ্ছিল 100। এখন দেখো এই ক্যালকুলেশনটা তুমি কিভাবে হাতে করতে পারো, ইজিলি করতে পারবা, কিভাবে করতে পারবা, এটার জন্য তোমাকে আমরা এখানে 10⁻³ আছে, এটাকে আমরা কি লিখতে পারি, দাঁড়াও দেখো 10⁻³ রাখলাম, থাকলো এখানে 13.64 ইন্টু 10⁻³ নিচে হচ্ছে যেটা 100 দিয়ে ভাগ দিলে কত হয় 0.67 হয় না, সে এটাকে আমরা কি করলাম 6.73 রাখলাম। তাহলে এখানে তোমার কত লেখা লাগবে, নরমালি হওয়ার কথা কত ছিল এখানে 0.6730, তাহলে এখানে তোমার 10⁻1 লেখা লাগবে না, হ্যাঁ 10⁻1, তাহলে এটা কাটলে তোমার 2 এর মতো ভ্যালু আসতেছে, তাহলে ছিল 2.02 ইন্টু তোমার থাকতেছে কত 10⁻2, বুঝছো ভ্যালু আসে এইটা, কিন্তু তোমার বইয়ে হচ্ছিল এটা তোমার 10⁻2 আসে, কিন্তু তোমার দেখো এইখানে যে ভ্যালুগুলো আছে এইগুলোর মধ্যে কিন্তু সঠিক উত্তর নাই, কাছাকাছি ভ্যালু আছে কোনটা দেখো 2.02 ইন্টু 10⁻4, তাহলে এটাকে উত্তর হিসাবে ধরে নিবা যেহেতু কাছাকাছি আছে। তারপর বলছে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার ফল নয় কোনটা, মাত্রই দেখলাম শিশির হচ্ছিল ফল, ইয়েস কুয়াশাও বৃষ্টি, বাট ঝড় কি চাপের জন্য হয়ে থাকে। শুষ্ক এবং সিক্ত বাল্বের মধ্যে তাপমাত্রা অধিক হইলে কি নির্দেশ করে, দেখো যদি তাপমাত্রা পার্থক্য যেটা কম হয় সেই ক্ষেত্রে নির্দেশ করে হচ্ছে তোমার বায়ুমণ্ডলটা কিরকম, মানে নির্দেশ করে আর্দ্র, আর যদি তোমার বেশি হয়, বেশি হইলে নির্দেশ করতেছে কি শুষ্ক। এখন বলো মানে শুষ্ক মানে কি নিম্ন আপেক্ষিক আর্দ্রতা না, তাহলে নিম্ন আপেক্ষিক আর্দ্রতা। গ্যাসের গতিতত্ত্ব অনুসারে 0 কেলভিন তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি কত 3/2 n আর টি এর মান যদি 0 বসাও 0 কেলভিন তাহলে গতিশক্তিও কত 0। বলছে আরএমএস বেগ কত, আরএমএস বেগ কত √3RT/m, প্রথমটাই আরএমএস বেগ। তারপর বলছে অসম্পৃক্ত বাষ্পচাপ F আর সম্পৃক্ত বাষ্পচাপ F দ্বারা সূচিত হইলে, দেখো সম্পৃক্ত হইছে মানে কি তার ক্যাপাসিটি ফুল, ক্যাপাসিটি কি একদম ফুল অবস্থায় আছে, আর এখানে কি ক্যাপাসিটি ফুল না, ক্যাপাসিটি ফুল না, সেই ক্ষেত্রে তোমার এফ এর মান কি অবশ্যই অবশ্যই এই এফ এর তুলনায় বড় হবে, তাহলে উত্তর ছিল এইটা, সমান হওয়ার চান্স নাই। বলছে দুটি গ্যাসের এ ও বি এর ঘনত্বের অনুপাত দেওয়া আছে, পি দেওয়া আছে, আরএমএস বেগের অনুপাত কত, দেখো আরএমএস বেগের অনুপাত তুমি কিভাবে করবা, সি ইজ ইকুয়াল টু √3p/ρ। এখন তোমাকে দিয়ে দিয়েছে চাপ এবং ঘনত্বের মধ্যে কার মধ্যে সম্পর্ক, আরএমএস আর দিয়ে দিয়েছে ঘনত্ব, তাহলে এটা উল্টা না, তাহলে আমরা বলতে পারি C1/C2 ইজ ইকুয়াল টু ρ2/ρ1, দিয়ে দিছে কি ঘনত্বের অনুপাত 1:2, সেই ক্ষেত্রে তুমি যদি বসাও এর মান 1 তাহলে নিচে ছিল বসাবা কত 1, উপরে 2 নিচে হচ্ছিল 1, কি দাঁড়াইতেছে C1/C2 বেগের অনুপাত তোমার দাঁড়াইতেছে কত, আচ্ছা দেখো এখানে হওয়ার কথা কত √2:1, বা এটা তোমার অপশনে নাই, সেই ক্ষেত্রে তুমি দাগাবা কত 1:√2, কারণ তোমার মানে অনুশীলনী এমসিকিউ গুলার মধ্যে অহরহ ভুল থাকে, বুঝছো, বা এক্সাক্ট ভ্যালু আসবে না, কাছাকাছি যে ভ্যালুটা আসে ওইটা ক্যালকুলেট করে বসাই দিবা। আচ্ছা তারপরে তোমার এখানে কি বলছে যে 5টা অণুর ব্যাগ দেওয়া আছে, ওইগুলার গড় বর্গ বেগের বর্গমূল কত, দেখো এটা আমরা ম্যানুয়ালি করব, সূত্র ইউজ করব না, সেই ক্ষেত্রে প্রথমে তোমার কি করা লাগবে, এগুলাকে প্রথমে এইগুলাকে দেখো আমরা দেখো গড় বর্গ বেগের বর্গমূল, প্রথমে আমরা কি করব বর্গ করব, ঠিক আছে বর্গ করব, ব্যাগটার কি করব বর্গ, তারপরে ছিল গড় করে বর্গমূল করব, তাহলে প্রথমে বর্গ করি,
বর্গ করলে v1 স্কয়ার, তারপরে ছিল v1 এর ভ্যালু, এটা v1 হবে না, এটা 1v ছিল, বুঝছো? তোমার টাইপিং হয়তো ভুল হয়েছে। v স্কয়ার আর 2b, তাহলে ছিল 4b স্কয়ার, তারপর ছিল 9v স্কয়ার, 16v স্কয়ার, আর ছিল 25v স্কয়ার। বর্গ করলা, এখন হচ্ছিল গড় করব, তাহলে 5 দিয়ে ভাগ দিলাম, এখন করব কি বর্গমূল। এখন দেখো যোগ করি, 1 আর 4 কত 5, 5 আর 9 কত 14, 14 আর 16 কত 30, 30 আর 25 কত 55, তাহলে 55 বাই হচ্ছিল 5, থাকলো কত √11b, √11b আনস। মোলার গ্যাসের ধ্রুবকের এসআই একক কোনটা? দেখো মোলার গ্যাস ধ্রুবকের এসআই হচ্ছিল কি আর এর মান, এই যে আমরা একটু আগে দেখে আসছিলাম না, জুল পার মোল পার কেলভিন। একক আয়তনে অণুগুলার গতিশক্তি ই, গ্যাসের চাপের সম্পর্ক স্থাপনকারী সমীকরণ। দেখো আমরা গতিশক্তি জানি E = কত 3/2 nRT, nRTর পরিবর্তে আমরা লিখতে পারি কি 3/2 PV। এখন বলছে তোমার ছিল কি একক আয়তন নাকি, দেখো তো এখানে কি বলছে একক আয়তন, তাহলে V এর মান কত 1, সেই ক্ষেত্রে তোমার কি দাঁড়াইতেছে 3/2P, তাহলে E এর সাথে 3/2P অপশনে কি আছে? হ্যাঁ আছে, E = 3/2P। গ্যাসের পরম শূন্য তাপমাত্রা কত? এটা মনে রাখবা, ওকে ওকে, এই হচ্ছিল ওকে। তারপরে মনে রাখবা গ্যাসের অণুর গড় মুক্ত পথ তার ঘনত্বের, এই সূত্রটা আগে লিখে দিছিলাম না, দেখো তো কি ছিল 1/√2 গড় মুক্ত পথ, গড় মুক্ত পথ তার ঘনত্বের সাথে সম্পর্ক কিরকম, এটা কি ছিল সম্পর্কটা বলো তো? এই সূত্রটা মনে আছে তোমাদের? সূত্র ছিল পাই সিগমা স্কয়ার n, এখানে তোমার ছিল মুক্ত পথ তার ঘনত্বের সাথে কেমন সম্পর্ক, তাহলে ছিল কি দাঁড়াইতেছে ব্যস্তানুপাতিক। এখন বলছে এক মোল পারমাণবিক গ্যাস গামা হচ্ছিল 5/3, দ্বিপারমাণবিক 755, মিশ্রণে গামার মান কত? এই শোনো, এই ম্যাথটা আমি যদি তোমাকে একদম কনসেপচুয়ালি করাই, বুঝছো, তুমি আসলে ম্যাথটা তোমার জন্য অনেক মানে কমপ্লেক্স হয়ে যাবে, বুঝছো, তুমি ম্যাথটা পারবা না, মানে এমসিকিউ এত কিছু করে তোমার ভ্যালু বের করা সম্ভব না আসলে। তাহলে তোমাকে কি করা লাগবে? শর্টকাট ইউজ করা লাগবে। তাহলে আমরা এখন শর্টকাট দেখবো। আচ্ছা আমাকে বলো, তুমি গামা = কি জানো? গামা = জানো CP/CV। ওকে, আমরা এখন বার করবো হচ্ছিল গামা মিক্স, তাহলে হচ্ছিল CP/CV, এটা হচ্ছিল মিক্স, এটা হচ্ছিল মিক্স, মানে এই মিশ্রণটা বের করবা। তাহলে প্রথমে আমরা এই সিপির ভ্যালু বের করি। দেখো সিপি এর ক্ষেত্রে যেহেতু গামাটা আছে, আমরা এটাকে ধরে নিব সিপি, এটাকে ধরে নিব সিবি, এর ক্ষেত্রে এটাকে ধরে নিব সিপি, এটাকে ধরে নিব সিবি। তাহলে সিপির ভ্যালু কি দাঁড়াইতেছে দেখো তো, সিপি মিক্সচারের ভ্যালু উপরে প্রথমটার ক্ষেত্রে কত আছে? প্রথমটার ক্ষেত্রে 5, আর কয় মোল? 1 মোল, তাহলে n × 5, তাহলে 1 × 5, আর সিপি এর ক্ষেত্রে কত আছে? 7, তাহলে হচ্ছিল মাঝখানে যোগ 1 × 7, তারপরে সিবির মান এটা কত 3, তাহলে ছিল 1 × 3 যোগ 1 × 5, কত দাঁড়াইতেছে দেখো তো, 5 + 7, 3 + 5, উপরে কত 12, আর নিচে ছিল 8, উপরে ছিল 4 না 3, নিচে ছিল 2, তাহলে 3/2 হচ্ছিল আনস। এটা হচ্ছে তুমি এভাবে মনে রাখবা, বুঝছো, তোমাকে যেই ভ্যালু দেখ তুমি এইভাবে করলে তোমার উত্তর আসবেই। বাট তুমি যদি কনসেপ্ট বুঝতে চাও, সেটা ছিল তোমার এমসিকিউ বা মেডিকেলের জন্য এত কনসেপ্ট জানার দরকার পড়তেছে না তোমার। যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, দেখো কতবার বললাম এটা, এতবার বলছি, কি শিশিরাঙ্ক। অসম্পৃক্ত বাষ্প মেনে চলে কি? অসম্পৃক্ত বাষ্প সব সূত্রে মেনে চলে, বয়েলও মানে চার্লসও মানে। পরে বলছে তোমার 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 গ্রাম নাইট্রোজেন গ্যাসের মোট গতিশক্তি কত? 403 জুল। কোন তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের মোট শক্তি, দেখো গ্যাস কিন্তু সেই মোট শক্তি 1.5 গুণ হবে, মোট শক্তি তোমাকে কি করা লাগবে? 1.5 গুণ করা লাগবে। আচ্ছা আমরা দেখি তাহলে কোন তাপমাত্রায়। ওকে, দেখো আমাদের তাহলে সম্পর্ক হচ্ছিল, আমরা জানি EK = কত 3/2 nRT, তাহলে EK এর সাথে সম্পর্কটা কিরকম? সমানুপাতিক। এখন তুমি কি করছো? মোট শক্তি 1.5 গুণ করছো, তাহলে অবশ্যই তাপমাত্রা কত গুণ করবা? 1.5 গুণ করবা। তাপমাত্রা দেওয়া আছে কত? 29 ডিগ্রি সেলসিয়াস,
তাহলে 29কে 273 দিয়ে যোগ দাও, কত হয়? 302 কে 1.5 গুণ করো, কত দাঁড়াইতেছে? 453। ওকে, 453 কেলভিন। দেখছো দেখে কত কঠিন মনে হয়েছে, আসলে কত সহজ। এখন তো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুষ্ক বাল্বের গ্লেসিয়ারের ধ্রুবক কত, বা গ্লেসিয়ারের উৎপাদক কত? দেখো এটা কি এখন তুমি মুখস্থ, এটা তো মুখস্থ, এটা তুমি হাতে বের করতে পারবে না, এটা তুমি কেমনে মনে রাখতে পারো? দেখো এখানে যে ভ্যালুগুলো আছে সেই তোমাকে 10 বইলা দিবে। দেখো প্রথম অপশনটা দেখো তো 2, পরে কত 6, 2 এর পরে 6 আসছে না, 2 এর নিচে তোমার ইয়া কত 4 বাড়ছে, তাহলে 6 টা যদি তুমি আরো বাড়াও, মানে এই সিরিয়ালটা যদি মেইনটেইন করো ধারাটা, তাহলে পরের সংখ্যাটা কত আসছে? 10 না? তাহলে উত্তর কোনটা? এই এক নাম্বারটাই। 2.06 কত? 10 ডিগ্রি সেলসিয়াস, আমি এভাবে মনে রাখছিলাম। গ্যাসের গতিতত্ত্ব অনুসারে কোন বিবৃতিটি অসঙ্গতিপূর্ণ? দেখো এইটা তোমাকে প্রথমে বলছে অণুগুলা নিউটনের সূত্র মেনে চলে, অণুগুলা সব দিকে সমবেগে গতিশীল, অণুগুলা অতি ক্ষুদ্র, অণুগুলা স্থিতিস্থাপক গোলক সদৃশ। দেখো অণুগুলা তো অবশ্যই নিউটনের সূত্র মেনে চলে, এটা আমরা জানি গ্যাসের গতিতত্ত্ব অনুসারে। দেন হচ্ছিল অণুগুলা অতি ক্ষুদ্র, অনেক ছোট ছোট কণা থাকে, এটাও আমরা জানি। আর হচ্ছিল তোমার অণুগুলা স্থিতিস্থাপক কি গোলক সদৃশ, হ্যাঁ এটাও আমরা জানি। তাহলে কোনটা না? এটা কি সব দিকে সমবেগে গতিশীল থাকবে না ভাই? সব দিকে সমবেগে গতিশীল থাকা লাগবে, এটা তোমার এই সাথে সঙ্গতিপূর্ণ না, কারণ এটা এক এক দিকে এক এক ভাবে তোমার গতিশীল থাকতে পারে। তাহলে হচ্ছে মূল গড় বর্গবেগ সি এবং পি এর মধ্যে সম্পর্ক কি? আমরা জানি সি ইজ ইকুয়াল টু কত? √3p/ρ। এটা আমরা ম্যাথও করে ফেলছি, তাহলে সি ইজ ইকুয়াল টু √3p/ρ। মেঘমুক্ত দিনে দুপুরের আগে শিশির তিরোহিত হয় কেন? বলো শিশির কেন তিরোহিত হয়? কারণ হচ্ছে তোমার শিশিরটাকে তিরোহিত কেন হইতেছে? যখন তোমার তাপমাত্রা বৃদ্ধি পায়, বুঝছো, তাপমাত্রা বাড়লে বায়ুর যে ক্যাপাসিটিটা ওইটা কি বেড়ে যায় না? তখন কি বায়ুটা অসম্পৃক্ত হয়, তখন সে কি জলীয় বাষ্প নিয়ে নিবে না, তখন এই শিশিরটা তিরোহিত হয়ে যায়। গ্যাসের একটি অণু স্বাধীনতার মাত্রা 6 হলে, দেখো 6, তাহলে 6/2 কেটি, কত দাঁড়াইতেছে? 3 কেটি। দুটি ভিন্ন আদর্শ গ্যাস একই চাপে ভিন্ন ভিন্ন পাত্রে আবদ্ধ আছে। ρ1 ρ2 এগুলার ঘনত্ব, হ্যাঁ খুব সুন্দর অঙ্ক। C1 C2 দেখো সম্পর্ক কিরকম হবে? C1 C2 এর মধ্যে সম্পর্ক আমরা জানি কি, তোমার C ইজ ইকুয়াল টু √3p/ρ। তাহলে সম্পর্কটা কিরকম? C ইজ ইকুয়াল টু প্রপোর্শনাল 1/√ρ, √ρ। তাহলে এখানে আমরা লিখতে পারি না C1/C2 ইজ ইকুয়াল টু √ρ2/ρ1। ওকে, তাহলে এটাই হচ্ছিল উত্তর। কত ইজি। কোনো একদিন শিশিরাঙ্ক দেওয়া আছে, আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে, আমরা এই ম্যাথটা একটু আগে এরকম করে আসছি। দেখো আপেক্ষিক আর্দ্রতা সমান কত? অসম্পৃক্ত বাই হচ্ছিল সম্পৃক্ত। বলো অসম্পৃক্ত অবস্থায় কোনটা? অসম্পৃক্ত অবস্থা হচ্ছিল শিশিরাঙ্কে, যেটা নরমালি এখন যে চাপটা আছে ওইটা তুমি টেম্পারেচার কত কমাইলে সম্পৃক্ত হবে ওইটাই। তাহলে বর্তমানে যে চাপটা শিশিরাঙ্কের চাপটা কি সেম না? তাহলে তোমাকে বলছে যে ওই দিনে সম্পৃক্ত বায়ুর চাপ কত চাইছে, তোমাকে বলছে 20 ডিগ্রি সেলসিয়াস কি শিশিরাঙ্ক। তাহলে এটা তোমাকে বলে দিছে 17.7 × 10⁻³ তোমাকে এটা বের করতে বলছে। আপেক্ষিক আর্দ্রতা বলে দিছে কত? 75%। তাহলে দেখো আমি যে সম্পৃক্ত সমান কি লিখতে পারি? সম্পৃক্ত সমান লিখতে পারি না, উপরে এটা 17.7 × 10⁻³ বাই হচ্ছিল 75%, 75/100। ওকে, এটা আমরা কিভাবে করতে পারি? দেখো তুমি এইটা হচ্ছিল খুব ইজিলি করতে পারবা, সেই ক্ষেত্রে তোমাকে কিছু জিনিস ফলো করা লাগবে। দেখো এটা নর্মালি হওয়ার কথা কত? 0.75, তো এটাকে তুমি 0.75 না লিখে 7.5 লিখো, তাহলে লেখা লাগবে কত? 10⁻1, আর উপরে আছে 17.7 ইন্টু হচ্ছিল কত? 10⁻3। তাহলে এখানে তোমার 2 এর কাছাকাছি আসবে, তাহলে ধরো 2 পয়েন্ট সামথিং, আর এখানে থাকলো কত? 10⁻2। তাহলে ভ্যালু আসতেছে এইরকম। এখন কথা হচ্ছিল তোমার কি সঠিক উত্তরটা এখানে দেওয়া আছে কিনা। দেখো 10⁻1 23.6 × 10⁻3, তো এটার ভ্যালুটা আসে কত জানো? এই 10⁻3 23.6 × 10⁻3।
কারণ তুমি এখানে কি বাড়াই দিছো না, তো এই তুমি যদি 23 লেখো তাহলে এটা কত লিখবা, 10/3 লিখবা না, একটা যেহেতু বাড়াইছো এই জন্য 10/3 হয়ে গেছে। চাপ স্থির রেখে 27°C তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাস কত তাপমাত্রায় তার আয়তন দ্বিগুণ হবে। দেখো PV = nRT, আয়তন দ্বিগুণ করবা তাহলে তাপমাত্রা কত হবে, দ্বিগুণ হবে। দেওয়া আছে কত 27, তার মানে 300 কেলভিন, তার মানে কত হওয়া লাগবে, দ্বিগুণ করলে 600 কেলভিন। পরে বলছে কত তাপমাত্রায় অক্সিজেন অণুর গড় বর্গবেগের বর্গমূল মান 100°C তাপমাত্রায় হাইড্রোজেনের গড় বর্গবেগের বর্গমূলের সমান হবে। দেখো এই ম্যাথটা খুবই সুন্দর একটা ম্যাথ। আমরা জানি C = কি √3RT/m। এখন আমরা অক্সিজেনের ক্ষেত্রে ধরি, কত তাপমাত্রা, দেখো অক্সিজেনের তাপমাত্রা কিন্তু বলে নাই, অক্সিজেনের তাপমাত্রা আমরা জানি না, তাহলে 3RT, অক্সিজেনের ভর কত 32, ওকে এটা তো 32 গ্রাম, তাহলে এটাকে তোমার কেজিতে নেওয়া লাগবে না, 10⁻3, তাহলে হচ্ছে √, এখানে হচ্ছে 3RT/m। দেখো এটা তো আমরা শর্টকাট দিয়েই করতে পারি, এগুলো দরকার নেই। দেখো আমরা শর্টকাট সূত্রটা পড়ছিলাম না, এই সূত্র দিয়ে এটা করতে পারতেছি। 158 √T/m, টি m এর মান কত, অক্সিজেনের জন্য 32, আর হচ্ছিল এইখানে 158 √T এর মান কত 373, হাইড্রোজেন এটা দিয়ে দিছে, আর এটার কত 2, ওকে তাহলে এখানে 158 কাটা, আর এখানে আমরা স্কয়ার করে দিই, তাহলে থাকতেছে কত T/32 = 373/2। তাহলে 2 দিয়ে যদি 32 কে কাইটা দিই তাহলে 16, তাহলে 8×16, এটাই হচ্ছিল আমাদের কি আনসার দাঁড়াইতেছে। ওকে তাহলে আনসার দাঁড়াইলে আমাদের এখানে ভ্যালু আসে হচ্ছে তোমার 2768, তার মানে কি উত্তর এইটা না, এটা তো কেলভিনে আসছে, এখানে তো ডিগ্রি সেলসিয়াস বলছে, তাহলে উত্তর হচ্ছে এইটা 273। তুমি ওইখান থেকে বিয়োগ দিবা, দেওয়ার পরে তুমি উত্তরটা পাবা। পরে বলছে একক বড় পাত্রের আয়তন এত, তাপমাত্রা এত করলে কত অংশ বের হয়ে যাবে। দেখো তোমার আয়তন দেওয়া আছে আর তাপমাত্রা, তাহলে বি এর সাথে সমান কি টি, প্রপোর্শনাল সমানুপাতিক। আচ্ছা তাহলে আমরা লিখতে পারি না V1/T1 = V2/T2। প্রথমে দেওয়া আছে কত 480/293, এখন কত করছো 298, তাহলে V2 এর ভ্যালু কত, V2 = কি দাঁড়াইতেছে 480 × 298 বাই হচ্ছে 200 কি 73, দেখো 293, এটার ভ্যালু দেওয়া আছে 293। এখন দেখো তুমি যদি 293 দিয়ে 298 কে কাটো তাহলে কি খুব মানে নিকটস্থ একটা ভ্যালু পাইতেছে না, একদম 1 পাইতেছো, তাহলে এটা তোমার ছোট খুব বেশি বাড়তেছে না, একদম অল্প পরিমাণে বাড়তেছে। দেখো একের কাছাকাছি ভ্যালু আছে 1.71%, তুমি যদি পার্সেন্ট বের করতে যাও তোমার দ্বারা এটা আসলে সম্ভব হবে না ক্যালকুলেটর ছাড়া, সেই ক্ষেত্রে তুমি এটা দেখবা যেটা খুব মানে ছোট ভ্যালু কোনটা আছে ওইটাই হবে, কারণ দেখতেছি এখানে খুবই কম পরিমাণে বাড়তেছে। বলছে প্রতি ঘনমিটারে অণুর সংখ্যা নির্ণয় করো যদি গড়মুক্ত পথ আর হচ্ছে আণবিক ব্যাস। দেখো আমরা সূত্র কি জানি, ল্যামডা = 1/√2 পাই সিগমা স্কয়ার n, ওকে পাই সিগমা স্কয়ার n না, এখানে তোমাকে বের করতে বলছে কি প্রতি ঘনমিটার, তার মানে n এর মান যদি তুমি বের করো 1 λ√2 পাই সিগমা স্কয়ার। এখন তোমাকে আমি সেম কথাই বলবো যে এটা তোমার জন্য মানে বের করাটা, তুমি যদি হাতে বের করতে চাও এটা তোমার জন্য অনেক টাফ হয়ে যাবে, তো এই মানগুলো তুমি তখন কি করবা মুখস্থ করে ফেলবা। এটা উত্তর ছিল প্রথমটা, ভ্যালু মুখস্থ করে ফেলো। তারপর বলছে একটা বন্ধ সিলিন্ডারে তোমার 10 গ্রাম অক্সিজেন গ্যাস আছে। আচ্ছা আগেরটাকে আমরা করতে পারি, দেখো আমরা ট্রাই করি তো হাতে হাতে করা যায় কিনা, দেখো আমি শিওর না করা যাবে কিনা, তাও ট্রাই করতেছি। ল্যামডার মান কত দিয়ে দিছে, ল্যামডার মান দিয়েছে 2.4 × 10⁻6। দেখো এখানে কিন্তু সেন্টিমিটার, আমি চেঞ্জ করবো না কারণ এখানেও সব সেন্টিমিটার দেওয়া আছে, ওকে 10⁻6, তারপর ছিল √2 পাই, আর ছিল সিগমা স্কয়ার, সিগমার মান কত দেওয়া আছে আণবিক ব্যাস 2 × 10⁻6, 2 × 10⁻6 স্কয়ার। দেখো তো তাহলে নিচে কত হইতেছে, এখানে 10⁻12 হইতেছে, আর এখানে কি হইতেছে 10⁻6, আলটিমেটলি থাকতেছে কত 10⁻18 মানে 18।
তাহলে 10 টু দি পাওয়ার কত হইতেছে 18। দেখো তো 18-র কাছাকাছি ভ্যালু আছে, মানে এইরকম দেখা লাগবে। আর হচ্ছে বাকিটা খেয়াল করা লাগবে। এখানে আমরা দেখতেছি 18-র কাছাকাছি সবচেয়ে বেশি এইটা আছে, তাহলে উত্তর এইটাই। দেখছো, মানে এটা কিন্তু আমরা মানে ওই হাতে হাতেও করতে পারছি। তো ট্রাই করবা। একটা বন্ধ সিলিন্ডার 10 গ্রাম অক্সিজেন গ্যাস সাথে 30 ডিগ্রি সেলসিয়াস কত গতিশক্তি লাভ করবে? তাহলে আমরা অক্সিজেন গ্যাস জানি 3/2 nRT, টেম্পারেচার কত 30, তাহলে হচ্ছে 303। ওকে, তাহলে এই হচ্ছিল আমাদের সূত্র E = তাহলে এই সূত্র তোমার এখান থেকে ভ্যালু বের করে নিবা। ভ্যালু বের করলে কত আসে দেখো তো, 3/2, তাহলে 1.5 আসতেছে। দেখো এখানে ভ্যালুগুলো কিন্তু খুব ক্লোজ দিছে, বুঝছো, এই জন্য এটা মুখস্থ করে নেওয়াটা বেটার। এটা কাটলে তোমার 4-এর মতো থাকতেছে, আর হচ্ছিল এখানে 4 দোকানে 8 দিয়ে তুমি যদি 10-কে কাটো 3 30 কে কাটলে কত হয় দেখো তো। তুমি যদি 8 দিয়ে 30-কে কাটতে চাও, 4-8 32 না, তাহলে ছিল 4-এর মতো ভ্যালু থাকতেছে। আর ছিল কত 303, তাহলে 303-কে 4 দিয়ে গুণ দিলে কত 1200 হয় না, তাহলে 1180 জুল, এটা উত্তর, কাছাকাছি ভ্যালু। তারপর বলছে একটা ছিল 500 মিটার কিউব আয়তন, ঘরের বাতাসে তাপমাত্রা দেওয়া আছে, বাতাসের টেম্পারেচার কমাইছো, এখন ছিল কতটুকু বাতাস বের হয়ে যাবে, ওই আগের মতো শতকরার অঙ্কটা। তো আমরা জানি V1/T1 = V2/T2, সেম অঙ্কটা আগে করে আসছি না। তাহলে আমরা মান বসাই। V1 এর মান দেওয়া আছে কত 500, আর হচ্ছে T1 এর মান দেওয়া আছে 37, তার মানে কত 310 কেলভিন। আর এইখানে হচ্ছিল তোমার দেওয়া নাই V2 এর মান, আর এটা হচ্ছে 22 কত হয় 273, 295। সেই ক্ষেত্রে V2 = 500 ইন্টু হচ্ছিল 295 বাই হচ্ছিল কত 310। তাহলে দিয়ে দিছে 37, ঠিক আছে 500, আর এটা ছিল V2/T2। ওকে, তাহলে এইখান থেকে তুমি ভ্যালুটা আনবা, আনার পরে এটা তোমার ম্যাথ করা লাগবে, বুঝছো। এখন কথা হচ্ছিল এই ম্যাথ করার ক্ষেত্রে আগেটাও তাও তুমি দেখা বুঝতে পারছো, বাট এটার ক্ষেত্রে তোমার খুবই টাফ, বুঝছো। তো এটা তুমি কি করবা জানো, কতটুকু বাতাস বের হবে এটা একটু মুখস্থ করে ফেলবা, যে আয়তন এখানে কমতেছে দেখো 310, তো এখানে 2.42 না, এটা 4.28 হয় ভ্যালুটা, বুঝছো। এটা একটু কষ্ট করে মুখস্থ রাখবা। তাহলে আমাদের হলো কমপ্লিট। আমাদের হচ্ছিল আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা কোনো কিছু জানার থাকে, তোমরা এই ভিডিওর কমেন্টে তোমরা কমেন্ট করবা, আমি অ্যাট এনি টাইম আইসা তোমাদেরকে রিপ্লাই দিয়ে যাব। তো ভালো থাকো, সুস্থ থাকো।